শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহে প্লাবনে আরও অবনতি। পানিবন্দী কয়েক লাখ মানুষ উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। দিনের বেলা পানি কম ছিল, কিন্তু রাতে 12টার পরে আমাদের ঘরের ভিতরে এক হাঁটু পানি। খাবার দাবার পাই না, পোলাপান নিয়ে কই যাবো, আইতের 12-10 পর্যন্ত তো যাওয়া তো হয় না। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে 3 জনকে হত্যা মামলার আসামি কারা জানেন না বাদী। নাটোরের সিংড়ায় থামেনি স্বজনহারা 3 পরিবারের আহাজারি। আজকাল গুলিগুলা কিছু হবে না মা, তাই কয়ে বেটা গেল, বেটা ওই যে কয়ে গেছে আর আসে নাই বেটা। শরীয়তপুরের জাজিরায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় নদী পারাপার। দুর্ভোগ দুর্ঘটনার নিত্য সঙ্গী হাজারো মানুষের, বারবার আশ্বাস মিললেও হয়নি কাজ। পোলাবার পানিতে পড়ে, এটা করে ওইটা করে, এই ব্যবস্থায় আমরা আছি। আমাদের এদিকে যাতায়াতের কোনো কিছু নাই, এই একটা সাঁকর ছাড়া। বেরিয়ে দিলে সমস্যা সুবিধা হইতো, আমাকে তো যাইতে হইতো, অনেক কষ্ট হয়। পটুয়াখালীর বাউফলে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। ভুতুরে বিল বাড়িয়েছে আরও যন্ত্রণা, অতিরঞ্জিত দাবি বিদ্যুৎ বিভাগের। দুর্গোৎসব আয়োজনে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বুধবার ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু আনুষ্ঠানিকতা। নির্বিঘ্ন উদযাপনে তৎপর প্রশাসন। সাহেব, প্রেসিডেন্ট সাহেব এবং সেনাবাহিনী, পুলিশ সবাই আমাদের কাছে সহযোগিতা আশ্বাস দিয়ে গেছে। এখন আমরা একটু স্বস্তিতে আছি যে আমরা শারদীয় উৎসবটা মনে হয় সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন করতে পারবো। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে, সাথে আমি জান্নাতুল কুলি আছি। আর শুরুতেই শিরোনামগুলো দেখছিলেন। আরও অবনতি হয়েছে শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহের প্লাবন পরিস্থিতির। বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত সীমান্তবর্তী 2 শতাধিক গ্রাম, পানিবন্দী কয়েক লাখ মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, অনেকেই ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। শেরপুরে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ করছে সেনাবাহিনী এবং বিজিবি। কয়েকদিন ধরেই টানা বৃষ্টি, সাথে উজানের ঢল, সব মিলিয়ে পরিস্থিতি আরও ভয়াল। ময়মনসিংহে নেতাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, ঘোষগাঁও ও পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পানিবন্দী। হালুয়াঘাটের বেশ কিছু নিম্নাঞ্চলও প্লাবিত। ডুবেছে বাড়িঘর, পথঘাট, বিস্তীর্ণ ফসলের ক্ষেত। যে সকল মানুষ রাত থেকে খাবারের অভাবে আছে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। আজকে সারাদিনই এইভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করব। আর পাশাপাশি জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি। শেরপুরের অবস্থা আরও ভয়াবহ। মহারশির ভাঙা বাঁধ দিয়ে 2 দিন ধরে ঢুকছে পানি, ডুবছে নতুন নতুন এলাকা। ঝিনাইগাতির পর প্লাবিত হয়েছে নালিতাবাড়ি, শ্রীবর্দী ও শেরপুর সদর। গ্রামের পর গ্রাম ভাসছে পানিতে, জলমগ্ন বাড়িঘর, পথঘাট। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। জীবন বাঁচাতে অনেকেই ছুটছেন সেখানে, বাড়ছে দুর্ভোগ। দিনের বেলা পানি কম ছিল, কিন্তু রাতে 12টার পরে আমাদের ঘরের ভিতরে এক হাঁটু পানি। ফ্রিজ, আমাদের বাথরুম, ওয়াশরুম সব কিছু বন্ধ হয়ে গেছে এবং ওয়াশরুম দিয়ে পানি ঢুকতেছে। খাবার দাবার পাই না, পোলাপান নিয়ে কই যাবো, আইতের 12-10 পর্যন্ত তো যাওয়া তো হয় না। একই চিত্র নেত্রকোনার সীমান্তবর্তী 3 উপজেলায়। উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। এতে কলমাকান্দা, দুর্গাপুর ও বারোহাট্টার 15টিরও বেশি ইউনিয়ন প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী ও বিজিবি। পাশাপাশি বিতরণ করা হচ্ছে ত্রাণ। নির্দেশ দিয়ে দিয়েছি যারা পানিবন্দী হয়েছে তাদের উদ্ধার করার জন্য। অলরেডি আমরা করেছি, গতকালকে সারাদিন আমরা করেছি, রাতের বেলাও করেছি। মহিলা, শিশু, গবাদি পশু, বৃদ্ধ মানুষ তাদেরকে উদ্ধার করে আমরা ক্যাম্পের কাছাকাছি নিয়ে আসছি, তাদেরকে খাবার দাবার দিচ্ছি। এদিকে বৃষ্টিতে 1 মাস ধরে পানিবন্দী সাতক্ষীরার তালার শিরাশুনি এলাকার হাজারো পরিবার, বাড়ছে মানুষের কষ্ট। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
প্লাবন পরিস্থিতির খবর জানাতে শেরপুর এবং সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই যাচ্ছি শেরপুরে, সেখান থেকে আদিল মাহমুদ উজ্জ্বল যোগ দিচ্ছেন। উজ্জ্বল, একটু জানাবেন পানিবন্দীদের উদ্ধার তৎপরতার খবর নতুন করে কি আছে আপনার কাছে? কতটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সে বিষয়ে তথ্য থাকলেও জানাবেন। সকলেই জানেন যে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে শেরপুর জেলা। প্রায় 5টি উপজেলাতেই কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে। আর সেনাবাহিনীর পক্ষ থেকে এবং বিজিবির পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে আজকে সকাল থেকেই। ইতিমধ্যে নালিতাবাড়ি, নন্নির বিস্তীর্ণ এলাকায় যে যারা আটকা পড়া যারা বন্যার্থ তাদেরকে উদ্ধার করা হয়েছে 6টি স্পিড বোটের মাধ্যমে। পাশাপাশি বিজিপিও কাজ করছেন এবং অন্যান্য ভলান্টিয়ার সংগঠনগুলো আছেন, তারাও কিন্তু কাজ করছেন। আমি যদি আপনাকে একটু বলি যে এই পর্যন্ত প্রায় 20টি আপনার ইউনিয়নের 1.5 লাখ মানুষ কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে। এবং আমি যদি আপনাকে বলি যে প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ কিছু খাদ্য বিতরণ করা যাচ্ছে সেই বিষয়টি খুবই অপ্রতুল। আমি আরেকটি কথা বলি যে এখানকার যে প্রায় আপনার আমি যতটুকু জেনেছি 8,500 একর আমনের পুরো ফসলই কিন্তু নিমজ্জিত হয়ে আছে ও নিমজ্জিত হয়ে আছে প্রায় 1000 সবজি ক্ষেত। পাশাপাশি এখানকার কয়েক হাজার পুকুর এবং মাছের ঘের কিন্তু ভেসে গিয়েছে। অনেক মাছের ব্যবসায়ী নিঃস্ব হয়ে তারা মানে মাথায় হাত দিয়ে বসে আছে। এরকম অবস্থা শেরপুরের 5টি উপজেলাতেই। তবে নতুন নতুন এলাকা নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে। উজানের মহারশী এবং সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমতে শুরু করলো। নিম্নাঞ্চলে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং আজকে সকাল থেকে যতটুকু আমরা ঘুরে দেখেছি অনেক এলাকাতে কিন্তু কোনো ত্রাণ বা কোনো সাহায্য পৌঁছে নাই। কিছু সংগঠন কিছু শুকনো খাবার এবং বিতরণ করেছে। এর মধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে ঝিনাইগাতি এলাকায় বেশ কিছু আপনার ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সংগঠন নিজেদের অর্থায়নে এই বিতরণগুলো করেছে। আরেকটি বিষয় বলে রাখি, বর্ষণ কিন্তু এখনো থেমে থেমে অব্যাহত আছে। যদি বর্ষণ বাড়ে সেখানে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। আরেকটা বিষয় হলো এখন পর্যন্ত উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী এবং বিজিবি। কলি, ধন্যবাদ আপনাকে উজ্জ্বল। এদিকে সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মী এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আছেন আমাদের সাথে আকরামুল ইসলাম। জানাবেন আকরাম, 1 মাসেও পানি নামেনি, এর কারণ কি? প্রশাসনের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? কলি, প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ সেটি বলবো যে নেট পাটা এবং খাল পরিদর্শন এর মধ্য দিয়েই শেষ হয়েছে। পাশাপাশি যে পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের ওইরকম আমরা খোঁজখবর কিন্তু মাঠ পর্যায়ে দেখিনি। আমি রয়েছি সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে। এখানে মূলত অতীতেও বৃষ্টি হয়েছে, কিন্তু এবারের যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আপনি দেখছেন। আমি যেখানে রয়েছি এর থেকেও নিম্নাঞ্চলে কিন্তু আরও ভয়াবহ। এটি মূলত একটু সড়কের পাশের চিত্র আপনি দেখছেন। তো কলিব যে সকল সমন্বিত উদ্যোগ নেয়ার কথা সেটি আমরা দেখছি না। তবে প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছে যে কেশবপুর এবং মনিরামপুর জেলার পানি কিন্তু এই অঞ্চলে ঢুকে পড়েছে, ফলে তালা উপজেলার অধিকাংশ অঞ্চল কিন্তু পানিতে তলিয়ে গেছে। এখন প্রয়োজন সমন্বিত উদ্যোগ। তবে সেই উদ্যোগটি কবে নাগাদ নেওয়া হবে বা পানি উন্নয়ন বোর্ড কি করবে তার কিন্তু কোনো সঠিক ব্যাখ্যা বা কার্যকরী কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। কলি, ধন্যবাদ আপনাকে একরামুল। আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ নাগাদ দেশ জুড়ে শীতের প্রভাব পড়তে শুরু করবে। এই বৃষ্টিও কিন্তু একেবারে শেষ হয়ে যাবে না। সারা দেশে বিচ্ছিন্নভাবে কোথাও কিন্তু বৃষ্টিপাত হবে শীতের প্রভাবে মাসের শেষ থেকে কোথাও। তারপরেও সারা দেশে কিন্তু সমানভাবে তাপমাত্রার এই কমে যাওয়াটা থাকবে না। বিশেষ করে আমাদের নর্থ ওয়েস্ট পার্টে, যেটা উত্তর পশ্চিম অংশে, সেই সকল জায়গাগুলোতে হয়তো বা কমে আসবে, কিন্তু আমাদের মধ্যাঞ্চল এবং যে দক্ষিণাঞ্চল সেই সকল জায়গাগুলোতে তাপমাত্রা কমে আসতে আরও কিছুটা সময় লাগবে। আমলাতান্ত্রিক এবং কেতাবি সমস্যা থেকে বেরিয়ে রাষ্ট্র পরিচালনা না করলে নতুন বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগ সফল হবে না, এমন মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। সকালে রংপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ পরিচালনার ধরনে পরিবর্তন না আনলে ছাত্র জনতার আকাঙ্ক্ষা বুক সেলফেই বন্দী হয়ে পড়বে।
এদিকে রাজনীতিতে কেন্দ্র করে মাঠের মধ্যে একটি বড় গ্যাপ তৈরি হয়েছে, আর তাই সংস্কার এবং কার্যকর রাষ্ট্র গঠনে মাঠ পর্যায়ে বাস্তবতার প্রতি জোর দিতে হবে বলে মনে করেন হোসেন জিল্লুর রহমান। আমলাতান্ত্রিকতার ঘেরাটোপের মধ্যে আমাদের এত বড় একটা যে আকাঙ্ক্ষা সংস্কার, সেখানে সীমাবদ্ধ হয়ে যেতে পারে। আরেকটি হচ্ছে আমরা শুধুমাত্র তাত্ত্বিক এক্সপার্ট অথবা কেতাবি সমাধানের দিকেই পরিচালিত হলাম। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ৩ জনকে হত্যার মামলা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এতে নামে বেনামে আসামি ১৫০০। তবে ২ মামলার বাদীর দাবি থানায় ডেকে টিপসই নেওয়া হয়েছে, আসামি কারা তা জানেন না তারা। মামলার বাণিজ্যের অভিযোগ উঠেছে, যদিও পুলিশ বলছে প্রমাণ সাপেক্ষেই গ্রেফতার হবে। সজল, ডিপজল, রিয়াজুল মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত ৩ জন। নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় সদর থানায় ৩টি মামলা হয়, আসামি নামে বেনামে ১৫০০। নিহত ডিপজল হত্যা মামলার বাদী নানি শেফালি বেগম। তার দাবি থানায় ডেকে টিপসই নেওয়া হয়, মামলার আসামি সম্পর্কে কিছুই জানা নেই তার, অথচ আসামি ৬ শতাধিক। থানায় নিচে আমার টিপসই রাখছে, এই বন্ধক আমি কইতাম কারা হেরা কারে কি করছে না করছে এটা তো আমি জানি না। একই দাবি রিয়াজুল হত্যা মামলার বাদী স্ত্রী রুনা বেগমেরও। অসুস্থ রুনার আক্ষেপ, স্বামী হত্যাকে নিয়ে চলছে মামলা বাণিজ্য। আমার স্বামী মরে গেছে, অথচ আমার স্বামীর লাশ বেশা মাসে টেকা খাইতেছে, এটা কি ঠিক? ৩টি মামলার এজাহারে দেখা যায় জেলার শীর্ষ আওয়ামী লীগ নেতাদের নাম শুরুতে, পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিদের নাম, তালিকায় রয়েছে প্রবাসী সাংবাদিক সহ বিএনপি কর্মীর নামও। নিরাপদ মানুষের নামে মনে করেন মামলাটি করছে, হ্যাঁ গো আমরা নাম কাটতে দিতে চাই, আর যারা মনে করেন অপরাধ করছে হ্যাঁ গো আমরা বিচার চাই। কেডা টিয়া খাইতেছে, কেডা মামলা করলো, খালি একটা সিগনেচার করতে গেলো, এদিকে আমি আর কিছুই বুঝলাম না। সুস্থ বিচার চাই, আমাদের ছেলে কিভাবে মারছে তাদেরও এইভাবে মারুক, এই বিচারই আমরা চাই। প্রশ্ন উঠেছে এসব হত্যা মামলায় আসামিদের নাম দিল কারা? পুলিশ বলছে নাম আসলেই গ্রেফতার নয়, প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেলেই করা হবে আটক। এজার নামে আসামি করার বিষয়ে পুলিশের কোনো হাত নেই। তো আমরা তদন্ত করছি, তদন্ত করে আমরা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আর তদন্তের যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়া ব্যবহার করে তদন্ত করে যাকে দোষী মনে করছি তাকেই আইনের আওতায় নিয়ে আসতেছি। মুন্সিগঞ্জে নিহত ৩ জনের বাড়ি শহরের ইসলামপুরে। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ৩ জনকে হত্যাকাণ্ডের ঘটনায় কেটে গেছে ২ মাস। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় নিহতের স্বজনরা। পাশাপাশি তারা এটিও বলছে এই হত্যা মামলাকে কেন্দ্র করে নিরপরাধ কাউকে যেন হয়রানি না করা হয়। এখন দেখার বিষয় সুবিচার নিশ্চিতে কি ভূমিকা রাখে সংশ্লিষ্টরা। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। ছাত্র জনতার আন্দোলনে সাভারে গুলিতে নিহত হন নাটোরের হৃদয় আহমেদ, রাজন আলী এবং সোহেল রানা। এই ৩ জনের বাড়ি সিংড়ায়। স্বজন হারানোর শোকে কাতর পরিবারের সদস্যরা। অঝোর ধারায় নামছে মায়ের চোখের পানি। 2 মাস হতে চলল একমাত্র ছেলে হৃদয় পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। সন্তান হারানোর সেই অসীম শূন্যতা কখনোই পূরণ হবার নয়। সংসারে সচ্ছলতা আনতে নাটোরের সিংড়ার ছাতারদিঘি গ্রাম থেকে হৃদয়ের পুরো পরিবার পাড়ি জমায় ঢাকার সাভারে। পোশাক কারখানায় মা ও স্ত্রীর কাজ মিললেও চাকরির সন্ধানে ছিলেন হৃদয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার মিছিলে যাওয়া হৃদয়ের আর ঘর ফেরা হয়নি। সাভারের মুক্তির মোড়ে গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমি আজকে যাই, সবাই যাচ্ছে, আজকে আর গুলিগুলা কিছু হবে না মা, তাই কয়ে বেটা গেল, বেটা ওই যে কয়ে গেছে আর আসে নাই বেটা। 3:30 4টার দিকে গুলি খেয়েছে, 4টে রাত 12টা পর্যন্ত চিল্লাইছে, কোনো চিকিৎসা হয়নি। 8 তারিখ পর্যন্ত লাইফ সাপোর্টে থাকাবো। 8ই আগস্ট সকাল 8টা 28 মিনিটে আমাকে ডাক দিয়ে বলতেছে যে আপনার ছেলে হৃদয় শহীদ। ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় ছিলেন সিংড়ার শাওয়েল হাজিপাড়ার বাসিন্দা এক সন্তানের জনক রমজান আলী। 5 আগস্ট সাভারের বাইপাইলে গুলিতে প্রাণ যায় তার। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা দরিদ্র পরিবারটি। বেটা চালি হারা যা, তার মা কি ভালো থাকে সুস্থ থাকে, চাল হারা যা,
তার আর মা জান ভালো নাই। আমরা তো এখন দিশেহারা পাগল। আমার ওই ছেলেটাই আমাকে পর্যন্ত দিচ্ছে। এখন ছেলেকে যারা মারছে তাদের আমরা বিচার চাই, তার ফাঁসি চাই। একই দিন বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে মারা যান সিংড়ার সোয়াইর গ্রামের সোহেল রানা। একটি পোশাক কারখানার সুপারভাইজার ছিলেন তিনি। সোহেলের আয় চলত 5 সদস্যের পরিবার। আমি নিরাপদ জায়গাতে আছি মা, আমার কিছুই হবি না মা, তুই পরে কোথায় করছিনি মা, জ্ঞানজন থাকুক মা। পরে আর আমার বাবা আমার কল দেয়নি, আমার সাগনি গুলি গেছে। ছোট ছেলে গুলি লাগছে, সে তো আর কোনোদিন পাওয়া যাবে না। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক, শহীদের মর্তবা দান করুক। এলাকাবাসীরও চাওয়া হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার। একই সাথে দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। একটি মাত্র বাঁশের সাঁকো, যা দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাড়ি দিতে হয় 2 গ্রামের কয়েক হাজার মানুষের। সবচেয়ে বেশি সমস্যায় ভোগ করতে হয় রোগী, শিক্ষার্থী আর কৃষকদের। স্থানীয়দের দাবি একটি সেতু নির্মাণের, তবে বারবার আবেদন করেও আশ্বাস ছাড়া কোনো সমাধানই মেলেনি। অবশেষে কর্তৃপক্ষের আশ্বাস এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার। নদী পাড়ি দেওয়ার এমন চ্যালেঞ্জ প্রতিদিনের, সঙ্গী দুর্ভোগ আর দুর্ঘটনা। এভাবেই চলছে বছরের পর বছর। জাজিরা পৌরসভার বয়াতিকান্দি এলাকা দিয়ে বয়ে গেছে কীর্তিনাশার এই শাখা নদী। দুপারের কয়েক হাজার মানুষের পারাপারের অন্যতম মাধ্যম বাঁশের সাঁকো, তাও সেটি নরবরে ঝুঁকিপূর্ণ। এই ধরনের গামছাইন্দা যাই আহি পোলাবার পানিতে পরে এটা করে ওইটা করে, এই ব্যবস্থায় আমরা আছি। পৌরসভায় বসবাস কইরা আমাদের এদিকে যাতায়াতের কোনো কিছু নাই, এই একটা সাঁকর ছাড়া অন্য কোনো কিছু নাই। বেরিয়ে দিলে সমস্যা সুবিধা হইতো, আমাকে তো যাইতে হইতো, অনেক কষ্ট হয়। সাঁকোর পূর্ব পারে কৃষি জমি আর বসতি, আর পশ্চিম পারে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান। তাই নদী পারাপারের বিকল্প নেই, অন্যথায় ঘুরতে হয় কয়েক কিলোমিটার পথ। একটা মাত্র সাঁকর দিয়ে আমাদের স্কুলে বাচ্চাদের প্রতিদিন নেওয়া যাওয়া করতে হয়। আমাদের এবার হাজার হাজার হেক্টরের জমি আছে, কৃষি পণ্য ওইগুলা উপান নিতে ব্যয়বহুল খরচ হয়। এই সাঁকর দিয়ে যেতে আমাদের অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে আমাদের ভাই বোনরা যেতে পারে না। বৃষ্টির দিনে ওদের স্কুল পুরোপুরি বন্ধ থাকে, ওরা আসতেই পারে না। তো এক্ষেত্রে ওদের পড়ালেখার অনেক ব্যাঘাত ঘটে। বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। থাকবেন যে আমরা মানে পুরাতন যে পৌরসভার যারা চালাচ্ছিলেন তাদের বাদ দিয়ে আমাদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কি পর্যায়ে আছে এটা আমরা জেনে পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো। 1999 সালে গঠিত হয় জাজিরা পৌরসভা। এরপর থেকেই সেখানে সেতুর দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। 16 দফা দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়কে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকেই জিরানি অংশে বিক্ষোভে নামে আইরিশ ফেব্রিক্স লিমিটেডের শ্রমিকরা। আন্দোলনকারীরা জানান, কারখানার 4 কর্মকর্তা পদত্যাগ, হাজিরা বোনাস বৃদ্ধি সহ 16 দফা দাবি ছিল তাদের। কর্তৃপক্ষ আশ্বাস দিয়ে কারখানা ছুটি দেয়। সকালে কারখানা খুললেও দাবি না মানায় ফের আন্দোলনে নামে শ্রমিকরা। অবরোধের কারণে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেনা সদস্যরা। এদিকে আন্দোলনের মুখে আশেপাশের অন্তত 15টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিক কর্তৃপক্ষ। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। সকালে সিরাজগঞ্জের স্কুলে স্কুলে শিক্ষকদের ফুলের শুভেচ্ছা এবং কেক কেটে এই দিবসটি পালন করা হয়। পরে শহরের বাজার, স্টেশন, সভা সমাবেশ সহ নানা ধরনের কর্মসূচি পালন করেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে দুপুরে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বিশ্ব শিক্ষক দিবস পালন করেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহত এবং আহতদের জন্য দোয়া আর মোনাজাত করা হয়। এছাড়াও জয়পুরহাট, মেহেরপুর সহ সারা দেশের নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। একদিকে অস্বাভাবিক গরম, তার উপরে প্রতিদিন গড়ে 16 ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং। মাঝে মাঝে 3 থেকে 4 দিন থাকছেই না বিদ্যুৎ। পটুয়াখালীর বাউফল উপজেলার 1 লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ। তার উপর মাস শেষে ভুতুরে বিলের চাপে দিশেহারা সাধারণ মানুষ।
পটুয়াখালীর বাউফল উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গ্রাহকদের এই বিক্ষোভের কারণ কি? প্রত্যেক মাসে আমাদের বিল ওঠে 97 কি 98 টাকা, এই মাসে বিল হয়েছে 400 টাকা। আমার মিটার বন্ধ স্যার, কিন্তু আমার ইউনিট ওঠে না, কিন্তু আমার 400 টাকা। আমি অফিসে অভিযোগ জানানোর পরে আমাকে বলছে যে আগামী মাসে আপনি যা সমন্বয় করিয়ে নেবেন, কিন্তু এই মাসে আমার 23 সাল থেকে আমার বিল কাগজ দিই। মাসে 25 দিন ঠিক মতো বিদ্যুৎ পায় না। এদিকে তো কারেন্ট বিল দেখা যায় যে নিয়মিত যে আসতেছে ওই বিল আসতেছে, কিভাবে যে বিলগুলো আসে আমরা বুঝি না। ভুতুরে বিল তবু মেনে নেওয়া যেত যদি বিদ্যুৎ থাকতো। দিনে 8 ঘন্টার বেশি বিদ্যুৎ মেলে না এখানে। তীব্র লোডশেডিং এর ক্ষোভ আর অসন্তোষের বিষয়টি গড়িয়েছে নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা পর্যন্ত। বিদ্যুৎ যখন যায় একটানা 2, 3, 4 দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় বিদ্যুতের। বিদ্যুৎ বন্ধ হলে মোবাইলের নেটওয়ার্কও আমাদের বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা স্বজনদের সঙ্গে যোগাযোগ করি। তো আমার কাছে মনে হয় যে বাউফলের যে বিদ্যুৎ কর্তৃপক্ষ আছে এরা আসলে একটি ব্যর্থ প্রতিষ্ঠান। ডেলি 2 ঘন্টা বা 4 ঘন্টা বিদ্যুৎ আমরা পাইতেছি। সকালে গেলে সন্ধ্যায় আসে, সন্ধ্যায় গেলে আবার সারা রাতের কারেন্ট আসে না। গরমে ঘুমানো যায় না। এই গরমের ভিতরে মানুষ দুর্বিষহ অবস্থায় পড়ে গেছে। ইনসুলিন, এই ভ্যাকসিনগুলা এগুলো নষ্ট হয়ে যায়, সঠিকভাবে তাপমাত্রা রাখতে পারি না। এসব বিষয় জানতে বাউফল জোনাল অফিসে 2 দিন গিয়েও অফিস প্রধানকে পাওয়া যায়নি। অবশেষে টেলিফোনে জানালেন সবই অতিরঞ্জিত। লোডশেডিং এখন তো জাতীয় সমস্যা, সব জায়গায় হইতেছে। অন্যান্য জায়গার থেকে সবচেয়ে কম হইতেছে বাউফল। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখছেন, অন্যান্য জায়গার ব্যাপক লোডশেডিং হইতেছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে বাউফল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেওয়া হয়েছিল, অথচ এখনও বিদ্যুতের পূর্ণ সেবা বঞ্চিত উপজেলার 1 লাখের বেশি গ্রাহক। আমিন বাবু, যমুনা নিউজ। ইলিশের প্রজনন মৌসুমের জেলেদের মাঝে যেন চালসহ অন্যান্য সামগ্রী সঠিকভাবে বন্টন হয় তা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হবে, এমনটা বলছেন মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে শরীয়তপুরের নড়িয়া সুরেশ্বর লঞ্চঘাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেসহ বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন। জানান 22 দিন ইলিশ ধরা বন্ধ রাখলে আগামীতে আরও বেশি মাছ পাওয়া যাবে। ফরিদা আক্তার বলেন, দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ ইলিশ খেতে পারে না। জেলেরা নিয়ম মেনে চললে ইলিশ উৎপাদন বাড়বে, আর যার ফলে বাজারেও দাম কমবে। এছাড়া নড়িয়া সুরেশ্বর ঘাটকে একটি মৎস্য অবতরণ ঘাট করার কথাও জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোস্টগার্ড বলেন, নৌ পুলিশ বলেন বা নৌবাহিনী বলেন, আমরা কঠোর ব্যবস্থা নিতে চাই এবং এই বার্তাটা দিতে চাই যে এইবার সেটা হবে না। চাঁপাইনবাবগঞ্জ সদরে একটি ঝোপ থেকে 17টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। দুপুরে 53 বিজিবির অধিনায়ক জানান, গোপন খবরের ভিত্তিতে দক্ষিণ শহর এলাকার অদূত পার্কের পেছনে একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ, বিজিবি আর সেনাবাহিনী। এ সময় প্লাস্টিকের ব্যাগে দেখতে পান তারা। খবর পেয়ে বিস্ফোরক বিশেষজ্ঞদের ডাকেন তারা। পরে ব্যাগের ভেতরে একটি বালতিতে পাওয়া যায় 17টি ককটেল। সেগুলো সদর মডেল থানায় জমা দেওয়া হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে আশুলিয়া থানা বিএনপি। সকালে ভাদাইল এলাকায় সংবাদ সম্মেলন করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। অভিযোগ করেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থকদের হামলার ঘটনায় মামলা হলেও বিএনপি নেতাকর্মীদের আসামি করা হচ্ছে। ব্যক্তিগত, ব্যবসায়িক এবং পারিবারিক দ্বন্দ্বের জেরে এসব মামলা দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালিয়েছে যুবদল নেতাকর্মীরা। সকালে কেন্দ্রীয় নির্দেশনায় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। তিনি জানান, নেতাকর্মীরা কয়েকটি ভাগে ভাগ হয়ে হাসপাতালের আঙিনায় ছড়িয়ে থাকা ময়লা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলে। আগামীতে যে কোনো সামাজিক প্রতিষ্ঠানে অব্যবস্থাপনা দেখলে সেখানেও এই ধরনের কাজ অব্যাহত থাকবে বলেও জানান মুস্তাফিজুর রহমান। ঢাকার নবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা এবং আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নবাবগঞ্জের বর্ধনপাড়া জাতীয় পার্টির কার্যালয়ে মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। তিনি
এ সময় দোহার এবং নবাবগঞ্জের 221টি পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীদের দুর্গাপূজার নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাবগঞ্জ জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ। উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জের জাতীয় পার্টির নেতাকর্মী সহ পূজা কমিটির সদস্যরা। মানুষকে ভালোবেসে মানুষের কাজ করতে আমি পছন্দ করি। বিগত দিনে আমার সময় আমার ছেলেরা, আমার জাতীয় পার্টির ছেলেরা সন্ত্রাসে কোনো লিপ্ত ছিল না, ডাকাতিতে কোনো লিপ্ত ছিল না, মাটি কাটাতে কোনো লিপ্ত ছিল না। এরা সবসময় শান্তভাবে চলতো। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার কথা যদি ভাবেন, আমাকে যদি আবার ফিরে আনেন, তাহলে আমি আসতে পারবো আপনাদের দ্বারা। জেলায় জেলায় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি চলছে। ষষ্ঠী পূজার বাকি মাত্র দিন তিনেক, এরপরেই শুরু হবে আনুষ্ঠানিকতা। ভক্তরা চান শান্তিপূর্ণ দুর্গোৎসব। সব আয়োজন সম্পন্ন করতে তৎপর প্রশাসন। গোপালগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে এখনও চলছে রঙের কাজ। শেষ সময় প্রতিমার অঙ্গসজ্জার কাজে ব্যস্ত কারিগররা। এবছর আমি 4টা প্রতিমা করছি, আর কয়েকটা দিন বাকি আছে পুজোর। আর রঙের দাম অতিরিক্ত একটু বেশি আগের বছরের থেকে। জেলায় এবার 1294টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। দুর্গতি নাশিনীকে বরণ করে নিতে প্রস্তুত ভক্তরা। বাইরের আলোকসজ্জা বা বাড়তি অনুষ্ঠান যেগুলো করি সেইগুলো আমরা এবার করতে পারছি না। দেশের পরিস্থিতির কারণে সরকারের বিধিনিষেধ মেনেই আমরা এবার পুজোটা করতেছি। নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে দেশের সব মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে পুলিশ, আনসার ও সেনা সদস্যরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত প্রশাসন। প্রতি মণ্ডপে সিসিটিভির ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ইন এবং আউটের ব্যবস্থা, এবং সেখানে যেন ট্রাফিকিং সিস্টেম ভালো থাকে। পুলিশের পক্ষ থেকে, আনসারের পক্ষ থেকে, র্যাব, সেনাবাহিনী প্রত্যেকের পক্ষ থেকে এগুলো আলাদাভাবে কোর কমিটির মিটিং করে আমরা কিন্তু সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। মাদারীপুরের বেশিরভাগ মন্দিরে প্রতিমা তৈরি সম্পন্ন হয়েছে। তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজও প্রায় শেষ। টিওনো সাহেব, প্রেসিডেন্ট সাহেব এবং সেনাবাহিনী, পুলিশ সবাই আমাদের কাছে সহযোগিতার আশ্বাস দিয়ে গেছে। এখন আমরা একটু স্বস্তিতে আছি যে আমরা শারদীয় উৎসবটা মনে হয় সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন করতে পারবো। জেলার 5 উপজেলায় 432টি মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি। সংশ্লিষ্টদের সাথে নিয়ে সেনাবাহিনীর সার্বিক তদারকিতে সন্তুষ্ট সনাতন ধর্মের মানুষ। হিন্দু সম্প্রদায়ের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব, একটু ভয়ভীতি থাকলেও আমাদের এই জেলায় সেই ধরনের কোনো কিছু নেই। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে 2 জন পুলিশ সদস্য এবং 8 জন আনসার সদস্য সহ স্বেচ্ছাসেবক দল নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। পটুয়াখালীর 8 উপজেলায় 176টি মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো সহ নানা উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। এবার আমার 2টা ঠাকুর পূজা বন্ধ, গেলবার 5টা বানাইছি, এবার 3টা। তাই বাণিজ্য এবার অনেক কম। রঙের কাজ, ডেকোরেশন এবং লাইটিংয়ের কাজ চলমান, 80% কমপ্লিট। প্রশাসন থেকে আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাদের যে পুজো যে করব, বাইরে যে চাঁদা কালেকশন করব, সেইটা আগের মতন সেইটা হইতে আসে না। প্রতিটা পূজা মণ্ডপ আমাদের সিসি ক্যামেরা আওতাভুক্ত, যেটা গত বছরও ছিল, এবছরে আমরা এটা কনফার্ম করেছি। ধর্মীয় পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা আসবেন দোলায় চড়ে, আর কৈলাসে ফিরবেন ঘটকে। সাবরিন আলিজা, যমুনা নিউজ।